নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। তো সবার আগে বলো কেমন বৃষ্টি হচ্ছে? আমাদের দিকে তো বেশ ভালো রকমই বৃষ্টি হচ্ছে। বেশ ওয়েদারটা কিন্তু এখন ঠান্ডা ঠান্ডা, কিন্তু ট্রান্সফার মার্কেটের ওয়েদার যথেষ্ট গরম। ট্রান্সফার মার্কেট বেশ গরম হচ্ছে, কারণ আর মাত্র কটা দিন বাদেই যেখানে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হবে, তার আগে কিন্তু দলবদলের অনেক খবরাখবর রয়েছে। ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনা করার রয়েছে, বেশ কিছু বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলার রয়েছে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু ইস্ট বেঙ্গলকে নিয়ে, তো ইস্ট বেঙ্গল হঠাৎই কিন্তু কিছুটা হলেও থমকে গেছে ট্রান্সফার মার্কেটে, এটুকু আমরা বুঝতে পারছি। তার বেশ কিছু কারণ রয়েছে, সেই সমস্ত নিয়ে আজকে রাতের দিকে একটা পুরো ইস্ট বেঙ্গলকে নিয়ে আলোচনার ভিডিও থাকবে। কিন্তু এই ভিডিওতে একটুখানি তোমাদের সঙ্গে একটা প্লেয়ারকে নিয়ে আপডেট শেয়ার করে নিই। সেই প্লেয়ারকে নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা চলছে। 24 বছর বয়সী রাইট উইঙ্গার বা রাইট মিডফিল্ডার আব্দুল রবি, যার সাথে এখনও হায়দ্রাবাদের একটা সিজন কন্ট্রাক্ট রয়েছে। তো এই আব্দুল রবিকে কিন্তু যে কোনো মূল্যে ইস্টবেঙ্গল নিতে চাইছে, কারণ ইস্টবেঙ্গলের কাছে লেফট উইংয়ে বেশ কিছু অপশান থাকলেও রাইট উইংয়ে প্রপার অপশান, রাইট মিডফিল্ডার বা রাইট ব্যাকের অপশান কিন্তু ইস্টবেঙ্গলের কাছে নেই। তো আব্দুল রবি এলে কিন্তু এই তিনটে পজিশানেই খেলতে পারবে, এবং এর আগে আব্দুল রবি কিন্তু সিংটোর আন্ডারে দারুণ খেলেছে এবং হায়দ্রাবাদের চ্যাম্পিয়ন প্লেয়ার, হায়দ্রাবাদের অনেক প্লেয়ারই ইস্টবেঙ্গলে খেলেছে। তো সেক্ষেত্রে এই আব্দুল রবির সঙ্গে কিন্তু বেশ ভালো রকম কথাবার্তা এই মুহূর্তে চলছে, এবং রবিকে নিতে গেলে ট্রান্সফার ফি দিতে হবে, খুব বেশি নয়, অল্প ট্রান্সফার ফিতেই কিন্তু আব্দুল রবিকে পাওয়া যাবে, এবং তার স্যালারিও খুব বেশি নয়। তার ট্রান্সফার মার্কেটে অনুযায়ী যদি দেখো, তাহলে তার 1,20,00,000 টাকা মতন তার মার্কেট ভ্যালু, কিন্তু তার স্যালারি অনেক কম, এর অর্ধেক বলতে গেলে। তো সেক্ষেত্রে এই প্লেয়ারকে নিলে অপশান কিন্তু বাড়তে চলেছে, এবং কথাবার্তা যেহেতু পজিটিভ দিকে এগোচ্ছে, অ্যাডভান্স লেভেলে গেছে বলে আমি বলছি না, এখনও যেহেতু পজিটিভ দিকে কথাবার্তা এগোচ্ছে, তো এই প্লেয়ারটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপশান। এবং ফার্স্ট 11-এও যদি তাকে রেখে একদিকে ভিষ্ণু, অপরদিকে রাফিকে যদি দুটো উইংয়ে রাখা হয়, মাঝখান থেকে মহেশ, যথেষ্ট ভালো কিন্তু ইস্টবেঙ্গলের আক্রমণ ভাগ হবে, এবং তাকে কিন্তু রাইট ব্যাক বা রাইট মিডফিল্ডার হিসাবেও খেলালে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য যথেষ্ট ভালো হবে। তো দেখা যাক শেষ পর্যন্ত রবির ডিলটা ডান হয় কি না। এর সাথে সাথে আমরা হায়দ্রাবাদের একজন প্লেয়ারকে নিয়ে কথা বলবো। সেই প্লেয়ার হচ্ছে 30 বছর বয়সী ব্রাজিলিয়ান ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনের প্লেয়ার অ্যান্ড্রে আলবা, যাকে কিন্তু এই সিজনে হায়দ্রাবাদ তাদের দলে সাইন করিয়েছিল। 1+1 ইয়ার ডিলে কিন্তু তাকে যুক্ত করা হয়েছিল, এবং হায়দ্রাবাদের জার্সি গায়ে কিন্তু প্রথম বছরেই নজরকাড়া পারফরমেন্স করেছে। যেরকমভাবে ডিফেন্স সামলেছে, তার উচ্চতা, বডি স্ট্রাকচার খুবই ভালো, সে কিন্তু হেড দিয়ে গোল করতেও পারে। তো 21টা ম্যাচে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার হলেও 3টে গোল, 1টা অ্যাসিস্ট তার কাছ থেকে দেখা গেছে হায়দ্রাবাদ এফসির জার্সি গায়ে। তো হায়দ্রাবাদ পরের সিজনে এই নামে খেলবে না, নতুনভাবে তাদের দল হবে, কিন্তু ম্যানেজমেন্ট একই যেহেতু থাকবে, ম্যানেজমেন্ট এই অ্যান্ড্রে আলবাকে ছাড়তে চাইছে না। তারা কিন্তু তাদের সাথে যেহেতু আরও একটা বছরের অপশনাল কন্ট্রাক্ট ছিল, সেটাকে কিন্তু এবার ট্রিগার করেছে, অটোমেটিকলি কিন্তু সে হায়দ্রাবাদেই থাকতে চলেছে। পরের সিজনেও কিন্তু অ্যান্ড্রে আলবাকে দেখতে পাবো আমরা আইএসএলের মঞ্চে। তো এটা কিন্তু একটা ভালো পজিটিভ নিউজ হায়দ্রাবাদের জন্য। তারা অলরেডি হ্যাংসিংকে সাইন করিয়েছে, তার পরে কিন্তু এই বিদেশির সঙ্গে কন্ট্যাক্ট এক্সটেনশন পর্ব সেরে নিয়েছে। তো কিছুদিনের মধ্যেই অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে, কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা আসতে সময় লাগবে, কারণ হায়দ্রাবাদ নতুন করে যেহেতু একদম তৈরি হচ্ছে, তো সেক্ষেত্রে নতুন নাম, নতুন লোগো, দিল্লি থেকে তারা যেহেতু দল চালাবে, সেই সমস্ত এসে গেলেই একবারে সেইভাবেই হয়তো তাদের নামগুলো ঘোষণা হবে। তো এটা কিন্তু একটা পজিটিভ আপডেট বলতেই হয়। এবং এর সাথে সাথে তোমাদের কিছুদিন আগেই জানিয়েছিলাম যে সনি নডির সঙ্গে কিন্তু কথাবার্তা চালাচ্ছে ডায়মন্ড হারবার তাদের আই লিগে দলে নেওয়ার জন্য। সনি নডির কাছে এক প্রকার প্রস্তাবও গিয়েছিল, কিন্তু সনি নডি সে ইন্ডিয়াতে আসতে চাইছে না, এটাই মেন আপডেট। সে কিন্তু ইন্ডিয়াতে আসতে চাইছে না। সে যথেষ্ট ভালো কিন্তু এখন লিগা 1-এ খেলছে, এবং সেখানে কিন্তু যেই দলে যুক্ত রয়েছে, সেখানে আরও একটা সিজন সে কন্ট্যাক্ট এক্সটেনশনের অফারও রয়েছে তার কাছে, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে দলকে যথেষ্ট ভালো লিড করিয়েছে। হ্যাঁ, তাদের দল হয়তো খুব ভালো র্যাঙ্কিংয়ে এবছরে পৌঁছায়নি, কিন্তু সনি নডি 35 বছর বয়সে এসেও কিন্তু এই বছরও 33টা ম্যাচে 4টে গোল, 7টা অ্যাসিস্ট এবং ক্যাপ্টেনশিপ, সবথেকে বড় কথা খুবই ভালো করেছে। তো তাকে আমরা ভেবেছিলাম হয়তো আরও একবার কলকাতাতে দেখতে পাবো, কিন্তু না, সেটা হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আর নেই বললেই চলে। কিন্তু ডায়মন্ড হারবারও বেশ কিছু ভালো মানের বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে। কিবু ভিকুনা তার পুরাতন কিছু ছাত্রকে চাইছে। তো দেখা যাক শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার সেই সমস্ত প্লেয়ারকে নিয়ে আসতে পারে কি না। এবং এর সাথে সাথে আমরা যদি কথা বলি একটু বেঙ্গল
বেঙ্গালুরু এফসিকে নিয়ে। তো 34 বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার স্প্যানিশ প্লেয়ার পার্দো ক্যাপোকে তোমরা দেখেছো এই বছরে আহামরি যে পার্দো ক্যাপো খুব ভালো কিছু করেছে সেরকমটা নয়। তার কাছ থেকে অনেক কিছু আশা করা হয়েছিল যে সে হ্যাঁ মাঝমাঠটা দারুণ করবে, কারণ অতীতে তার মাঝমাঠে খুব ভালো রেকর্ড রয়েছে, কিন্তু খুব একটা ইমপ্রেসিভ পারফরমেন্স হয়নি। তার সাথে কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছিল, নতুন করে কিন্তু চুক্তি বাড়ায়নি বেঙ্গালুরু, তাকে কিন্তু অফিসিয়ালি থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তো তাকে আমরা আর পরের সিজনে দেখতে পাবো না বেঙ্গালুরুর জার্সি গায়ে। এবং সেই জায়গাতেই 31 বছর বয়সী নেদারল্যান্ডের ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার ইয়েল ভ্যান নিপের সঙ্গে কিন্তু এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে। তো মুম্বাই যখন ভ্যান নিপকে ছেড়েছিল তখনই তোমাদের বলেছিলাম আইএসএলের টপ দলগুলোর মধ্যে কিন্তু 2 থেকে 3টে দল চেষ্টা চালাচ্ছে ভ্যান নিপকে, তো সেক্ষেত্রে বেঙ্গালুরুর নামটাও তোমাদের জানিয়েছিলাম। তো এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে, যেহেতু ফ্রি প্লেয়ার কোনো রকম অসুবিধা নেই। এর আগে আমরা দেখেছিলাম এই যে মুম্বাইয়ের যে একটা বিদেশি সেটের দিকে দীর্ঘদিন ধরেই বেঙ্গালুরুর নজর ছিল। তো জর্জে পেরিরা ডিয়াস সে তো থাকছে, তার সাথে ভ্যান নিপও কিন্তু বেঙ্গালুরুর জার্সি পড়তে চলেছে বলেই এই মুহূর্তে খবরাখবর বেরিয়ে আসছে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটু মেহতাব সিংকে নিয়ে, তো হঠাৎই কিন্তু কালকে মেহতাবের একটা ইনস্টাগ্রামে স্টোরি, সেখান থেকে প্রচুর জল্পনা তৈরি হয়েছে যে মেহতাব নাকি মোহনবাগানের দিকে যাচ্ছে, সে গাড়ি করে যাচ্ছে, সেরকম একটা ভিডিও। দেখো মেহতাব কেন, পুরো ইন্ডিয়ান যে স্কোয়াড তারা কিন্তু এখন কলকাতাতে ছিল, কলকাতাতে প্র্যাকটিস করেছে, তারা কালকেই মোটামুটি বেরিয়ে গেছে, তারা বিদেশে চলে গেছে, সেখানে খেলা রয়েছে। সেটাকে যদি বাদও দিই, মেহতাব একটু ঘুরে বেড়াচ্ছিল, সে মূলত ইডেনের কাছাকাছিতে ছিল, এবং সেখান থেকে তোমরা সকলেই জানো যে মোহনবাগানের দিকে যে রাস্তাটা, সেই রাস্তাটাই খুব সম্ভবত ইন্ডিকেট করছিল যে সেই দিকের রাস্তাতেই হয়তো যাচ্ছিল, কিন্তু আদৌ মোহনবাগানে যাচ্ছিল কিনা তার কোনো রকম আপডেট নেই। এটা রীতিমতন একটা জাস্ট জল্পনা। হ্যাঁ, ট্রান্সফার নিউজ এইটার সঙ্গে একটা ওই 2-4 করে দেওয়ার চেষ্টা চলছে যে হ্যাঁ সে মোহনবাগানের দিকে যাচ্ছে, সেরকমটা ব্যাপার নয়। সেই সব ব্যাপার তো দেখতে গেলে মুম্বাই তাকে ছাড়বে কিনা, তার এজেন্ট যেরকম ট্রান্সফার ফি চাইছে সেটা হয় কিনা, সেই সবের উপর নির্ভর করবে। কে কোথায় কি সোশ্যাল মিডিয়াতে বার্তা দিল সেটার উপর নির্ভর খুব একটা করে না। কিছুদিন আগে রবসান রবিনো সেও কিন্তু শেয়ার করেছিল যে যখন সে খেলছিল বসুন্ধরার হয়ে তখন মোহনবাগানের বিরুদ্ধে খেলার একটা ফটো পোস্ট করেছিল, মানে তার স্টোরিতে দিয়েছিল, তার থেকেও কিছু হয় না। এগুলো জাস্ট একটা মানে ব্যাপার, এছাড়া কিছু নয়। হ্যাঁ, তার সাথে তো মোহনবাগানের কথাবার্তা পজিটিভ দিকে এগোচ্ছে, এটুকু ঠিক কথা, কিন্তু এখনই যে বলা যাবে না যে ডিল ডান হয়ে গেছে বা কিছু, সেই সবের জন্য একটু অপেক্ষা করতে হবে, তারপরেই বোঝা যাবে যে আদেও ব্যাপারটা কি। এই ব্যাপারটাকে নিয়ে এখনই যে মেহতাব সিগনেচার করে ফেললো সেরকমটা কিছু খবরাখবর বেরিয়ে আসেনি। যদি বেরিয়ে আসে তো অবশ্যই সেটা তোমাদের সঙ্গে জানিয়ে দেব। এবং এর সাথে সাথে আমরা যদি বেঙ্গালুরুকে নিয়ে একটুখানি, মুম্বাইকে নিয়ে যদি একটুখানি কথা বলি, তো মুম্বাই সিটি এফসি কিন্তু তাদের দলে প্রচুর প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে বা দেবে আরও। তো তারা নতুন করে একদম আই লিগ থেকে বেশ কিছু ভালো মানের প্লেয়ার, তাদের রিজার্ভ টিম থেকে বেশ কিছু ভালো মানের প্লেয়ারদের নিয়ে দল গঠন করতে চাইছে, এবং তারা বিদেশি ব্রিগেড কিন্তু অনেক বেশি শক্তিশালী করতে চাইছে। টিরিকেই হয়তো একমাত্র বিদেশি, আর আরও এক বিদেশিকে রাখবে, বাদবাকি নতুন বিদেশি সমস্ত আসছে এবং হাই প্রোফাইল বিদেশি আসছে। এমনকি একজন স্প্যানিশ কোচের সঙ্গেও কথাবার্তা চলছে, যদি পিটার ক্যাটকি ঠিকঠাকভাবে থাকতে পারে তাকে কিন্তু রাখা হতে পারে। আবার যদি দেখা যায় যে পিটার ক্যাটকি যেরকম চাইছে সেরকমটা মুম্বাই দিচ্ছে না, তো পিটার ক্যাটকিকে ছেড়ে দিতেও পারে। তো সেক্ষেত্রে তারা একটা অপশান হিসাবে একজন স্প্যানিশ কোচের সঙ্গেও কথাবার্তা এগিয়ে রাখছে বলে শোনা যাচ্ছে। তো সামনের দিকে কিন্তু মুম্বাইয়ের দিকেও নজর থাকবে, তারা কীরকমভাবে নতুন করে দল গঠন করছে সেই দিকে। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।